আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী। হঠাৎ করে বাংলাদেশে সদ্য নিয়োগকৃত ভারতীয় রাষ্ট্রদূত মিস্টার দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে মন্ত্রী পদমর্যাদায় ভারত সরকার নিয়োগ দিয়েছে। চলেন এটার অন্তর্নিহিত তাৎপর্য বর্ণনা করার চেষ্টা করি। আমরা পর্যালোচনা করে দেখি ভারত সরকার হঠাৎ করে এই কৌশল কেন নিয়েছে। আপনারা জেনে থাকবেন, এই ভারত সরকার এই দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে পাঠিয়েছে 12ই জুন 2026, অর্থাৎ আজকে হচ্ছে 26শে জুন 2026, অর্থাৎ প্রায় 14 দিন হয়ে গেছে, এখনও তার নিয়োগ বাংলাদেশে কার্যকরী হয়নি। তার নিয়োগকে বাংলাদেশ সরকার বৈধভাবে কার্যকর করেনি, তাকে ওয়েটিংয়ে রাখা হয়েছে। বুঝতে পেরেছেন? অর্থাৎ বাংলাদেশ সরকার ভারত সরকারের যে প্রতিনিধি তাকে তেমন মূল্যায়ন করছে না, সোজাসুজি কথা। এর কারণ হচ্ছে, আপনারা জানেন ইতিমধ্যে অনেকগুলো ঘটনা ঘটে গেছে। বাংলাদেশ সরকারের মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমানের উপদেষ্টা মিস্টার জাহিদুর রহমান সাহেব ভারতের দিল্লিতে একটা সম্মেলনে যোগ দিতে গিয়েছিল। সেখানে নিম্ন পর্যায়ের একজন, এই যে এয়ারপোর্টের যে সমস্ত ওই যে যারা পাসপোর্ট দেখাশোনা করে, তারা যে অশালীন, যে শিষ্টাচার বহির্ভূত আচরণ বাংলাদেশ রাষ্ট্রের একজন উচ্চ পদস্থ কর্মকর্তার সাথে করেছে, এটা মোটামুটি একটা বড় ধরনের বেয়াদবি। একজন ইমিগ্রেশন অফিসার এটা কোনো মতে করতে পারে না। একজন ইমিগ্রেশন অফিসারের গ্রেড হচ্ছে 10, 11 বা 12 নম্বরে, আর একজন প্রাইম মিনিস্টারের যে উপদেষ্টা তার পদমর্যাদা কিন্তু প্রাইম মিনিস্টারের পরেই। এই যে ভারত শিষ্টাচার বহির্ভূত কাজ করেছে, এ কারণেই দীনেশ ত্রিবেদীকে ওয়েটিংয়ে রাখা হয়েছে। এটা তাদের যে চূড়ান্ত বেয়াদবি, এই বেয়াদবির একটা সিগন্যাল দেওয়া হচ্ছে। এ কারণে ভারত সরকার 25শে জুন 2026 সালে তড়িঘড়ি করে তাকে মন্ত্রী পদমর্যাদায় নিয়োগ দিয়েছে। অর্থাৎ বাংলাদেশ সরকারকে বলতে চাচ্ছে যে আমরা বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছি, তোমরা আমাদের যে মন্ত্রী রয়েছে, ভারত কিন্তু বিশ্বের কোনো দেশে তাদের মন্ত্রীকে রাষ্ট্রদূত হিসেবে পাঠায়নি। কথা বুঝতে পেরেছেন? একমাত্র বাংলাদেশে পাঠিয়েছে। এটা হচ্ছে ঠেলার নাম বাবাজি। আকলমন্দ কা লিয়ে ইশারা কাফি হ্যায়। আপনারা এও জেনে থাকবেন, মার্কিন রাষ্ট্রদূত মিস্টার ব্রেন্ট ক্রিস্টেনসেন, উনি 12ই জানুয়ারি বাংলাদেশে এসেছেন। 25শে জানুয়ারি উনি মাত্র 3 দিনের ভিতর আমাদের মহামান্য রাষ্ট্রপতি মিস্টার শাহাবুদ্দিন চুপ্পুর কাছে তার পরিচয়পত্র পেশ করে উনি ওনার কার্যক্রম শুরু করে দিয়েছে। আর ভারতীয় রাষ্ট্রদূত এখনও 14 দিন হয়েছে, সে তার কার্যক্রম শুরু করতে পারেনি, কারণ তারা বাংলাদেশের সাথে অশালীন এবং অসভ্য আচরণ করেছে। তাছাড়া আপনারা ভালো করেই জানেন যে 5 আগস্ট 2024 সালের বাংলাদেশের যে স্বাধীনতাকামী বাংলাদেশের মানুষ যে ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত হয়েছে, এটা ভারতীয়রা মেনে নিতে পারেনি। তাই তো তারা বাংলাদেশের মানুষকে অপমানিত অপদস্থ করার জন্য তাদের যে ছাপড়ি মিডিয়া রয়েছে এবং ভারতীয় গোয়েন্দা বাহিনীর রয়ের এজেন্ট, এই রয়ের এজেন্টগুলোই কিন্তু এই ছাপড়ি মিডিয়ার অন্তর্গত। তারা সবাই বাংলাদেশের মানুষকে একযোগে জঙ্গি, পাকিস্তানি এবং তালেবানি এই সমস্ত ট্যাগ দিয়ে প্রচার প্রচারণা সারা বিশ্বে চালাচ্ছে। সেই সাথে যোগ দিয়েছে তাদের দাসী ভারতীয় জাঙ্গিয়া, এই ছাপড়ি শেখ হাসিনা। সেও বাংলাদেশের মানুষকে এই জাঙ্গি, তারপর এই পাকিস্তানি, তালেবানি, মৌলবাদী, রাজাকার এই সমস্ত ট্যাগ দিচ্ছে। তার সাথে তো তার যে সমস্ত চেলা চামুন্ডা, যেগুলো মন্ত্রী এমপি পালিয়ে গেছে,
নেড়ে কুকুরের মতো ভারতে, তারাও ঠিক একই ভাষায় কথা বলছে ভারতীয় বিভিন্ন মিডিয়ায়। অর্থাৎ তারা আমাদেরকে টার্গেট করেছে, আমাদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য তাদের যে অপকৌশল সেটা তারা গ্রহণ করে ফেলেছে। এখন আমরা তাদেরকে কিভাবে মোকাবেলা করতে পারি, আমাদেরকে সেই পথ দেখতে হবে। তবে এই যে ভারত মন্ত্রী পদমর্যাদায় নিয়োগ দিয়েছে, এটার সাথে আবার আজকে তারা আরেকটা ঘোষণা দিয়েছে যে 28শে জুন থেকে এই বাংলাদেশের যে ট্যুরিস্ট ভিসা ভারতে চালু করা হয়েছে সেটা তারা খুলে দিবে। বুঝতে পেরেছেন? আপনারা জানেন ইতিমধ্যে আমাদের মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমান সাহেব উনি কিন্তু চীন সফরে রয়েছেন। অর্থাৎ এটাও কিন্তু ভারতকে বার্তা দিচ্ছে। আমাদের প্রতিবেশী দেশ ভারত, তাদের সাথে আমাদের স্বাধীনতা সংগ্রামের একটা সম্পর্ক রয়েছে, কিন্তু ভারতীয়রা সেই স্বাধীনতাকে তারা তাদের গোলামি হিসেবে গ্রহণ করে নিয়েছে। সেই স্বাধীনতা আমরা অস্বীকার করতে পারি না, তারা আমাদেরকে সহায়তা করেছে। কে কিভাবে বলবেন সেটা আমি জানি না, কিন্তু পাকিস্তানি সোলজার যে 1 লাখ সোলজারের যে অস্ত্র ছিল, ট্যাঙ্ক কামান ছিল, বাংলাদেশের সমস্ত ইন্ডাস্ট্রিয়াল সমস্ত যন্ত্রপাতি, ক্যান্টনমেন্টগুলোতে যত এসি ছিল, পিতলের বদনা, কাঁসার প্লেট, যা কিছু ছিল, বিভিন্ন কলকারখানার এই পুরনো যে সমস্ত অত্যাধুনিক যন্ত্রপাতি ওই সময়ে, তারপরে রেলগাড়ির যে বাষ্পীয় ইঞ্জিন, এই সবগুলো তারা চুরি করে নিয়ে গেছে। এই চোরেরা কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি বাংলাদেশ থেকে চুরি করে নিয়ে গেছে। আর তারা বাংলাদেশের সাথে অসৌজন্যমূলক আচরণ করে। বন্ধুত্ব হচ্ছে সম্মানের, চোর দিয়ে বন্ধুত্ব হয়নি। তোমরা চোর পাঠিয়েছো 1971 সালে। বন্ধুত্ব হচ্ছে বন্ধুর জন্য যে কোনো কিছু মানুষ করতে পারে। বন্ধুত্ব হচ্ছে একটা স্পর্শকাতর বিষয়, দুইজনের একটা আত্মমর্যাদার বিষয়, সেখানে সম্মান থাকবে। কিন্তু বন্ধুর বেশে সহযোগিতার নামে এরপর কাঁসার প্লেট নিয়ে যেতে হবে, তারপরে টয়লেটের পিতলের বদনা নিয়ে যেতে হবে। এই সমস্ত বদনাচোর ভারতীয়রা, এরা বাংলাদেশের মানুষকে অপমানিত অপদস্থ করছে। তারপরও আমরা কৃতজ্ঞ চিত্তে তাদেরকে স্মরণ করি, আমরা তো অকৃতজ্ঞ না। কিন্তু তারা বাংলাদেশের মানুষের সাথে গত 54 বছর ধরে যে আচরণ করছে, বাংলাদেশের মানুষকে বর্ডারে পেলে তারা গুলি করে হত্যা করে, যেটা অসৌজন্যমূলক আচরণ। মানুষের জীবন তাদের কাছে কত নগণ্য। মানুষের জীবনকে, ঘটনা হচ্ছে বাংলাদেশের মানুষ মুসলমান, ধর্মীয় মুসলমান হওয়ার কারণে মুসলমানদেরকে তারা গুরুত্ব দেয় না। ভারতীয়রা কেউ যদি আমার ভিডিও শুনেন, আপনারা নিশ্চয়ই এটার অন্তর্নিহিত তাৎপর্য বুঝতে পারবেন। পৃথিবীর কোনো দেশ, একমাত্র ইসরায়েল আর ভারত ছাড়া কেউ বর্ডারে অন্য দেশের মানুষকে হত্যা করে না। পৃথিবীর সব বর্ডারে কিছু না কিছু সমস্যা থাকে, তাই বলে একজন মানুষকে একেবারে গুলু করে হত্যা করে পৃথিবী থেকে বিদায় করে দিতে হবে? এটা বন্ধুত্বের পরিচয়? এটা হচ্ছে তাদের নোংরামির একটা পরিচয়। মানুষের জীবনকে তারা কত মূল্যহীন মনে করে, বিশেষ করে মুসলমানদের জীবনকে। তারা ভারতীয় মুসলমানদেরকে বর্ডারে এনে যেভাবে পশুর মতো এই খালি খোলা আকাশের নিচে এভাবে ছেড়ে দিয়েছে, এই যে মানবতা বিরোধী একটা অপরাধ তারা করেছে মানুষের সাথে, এটার কারণেই কিন্তু দীনেশ ত্রিবেদীকে এই ওয়েটিংয়ে রাখা হয়েছে। আরও কিছু কারণ বলি, আপনারা বোঝার চেষ্টা করেন। এই যে এই ব্যক্তিকে মন্ত্রী পদমর্যাদায় নিয়োগ দিয়ে ভারত বার্তা দিতে চাচ্ছে যে তারাও একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিকে বাংলাদেশে নিয়োগ দিয়েছে। ভারত কিন্তু বিশ্বের বহু দেশে রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে, কিন্তু কোনো দেশে কিন্তু তারা মন্ত্রী পদমর্যাদার ব্যক্তিকে রাষ্ট্রদূত নিয়োগ দেয়নি।
বুঝতে পেরেছেন? তারা বাংলাদেশ সরকারকে বোঝাতে চাচ্ছে তারা বাংলাদেশকে অনেক গুরুত্ব দিচ্ছে। বুঝতে পেরেছেন? আর হঠাৎ করে তারা এটা কেন করছে? আমাদের মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমান এখন চীন সফরে রয়েছেন। চীন থেকে চীনের সর্বাধুনিক যুদ্ধবিমান জে-10C কেনার একটা বোঝাপড়া প্রায় হয়ে গেছে। এখন ভারত ভাবছে বাংলাদেশ এই জে-10C যুদ্ধবিমান দিয়ে কি করবে? আরে এটা দিয়ে আমরা ঘুড়ি উড়াবো, তোমাদের কোনো দরকার আছে? এত দিকে তাকাও কেন? তোমরা যে 3000 এই যুদ্ধবিমান কিনে রেখেছ সেগুলো দিয়ে কি করো? ফাজলামি করো? তোমাদের কোনো প্রয়োজন আছে বাংলাদেশের বিষয়ে এত নাক গলানোর? আমরা আমাদের দেশপ্রেমিক বিমান বাহিনী রয়েছে, তাদেরকে এটা দিয়ে আকাশে যে মহাশূন্যে এই বিভিন্ন রকমের জলবায়ু, সেখানে বিভিন্ন রকমের আবহাওয়া, তো মনে করেন পরিবেশের সাথে ওটা খাপ খাওয়াইতে হবে। ওইখানে গিয়ে ওরা হাওয়া খাবে। তোমাদের কোনো দরকার আছে? বিমান দিয়ে মানুষ কী করে আকাশের মধ্যে? ফাজলামি করো। আমাদের বিমান নিয়ে তোমাদের এত মাথা ব্যথা কেন? তোমাদের বিমান নিয়ে তো আমাদের এত মাথা ব্যথা নেই। চুপ মেরে গাপটি মেরে বসে থাকো, বেয়াদবি করে করো। বাংলাদেশের মানুষের কাছে পেঁয়াজ, আলু, আটা, আদা, বেগুন, টমেটো, তারপরে একেবারে পানির ট্যাপ পর্যন্ত, এই যে পানির কল, ওইটা পর্যন্ত বাংলাদেশের কাছে বিক্রি করো হাজার হাজার কোটি টাকার। হ্যাঁ, বাংলাদেশের মানুষের কাছে লক্ষ লক্ষ কোটি টাকার জিনিস বিক্রি করো। বাংলাদেশের মানুষের কাছে পেঁয়াজ বিক্রি না করলে তোমাদের কৃষকদের পেটে ভাত যায় না। পেঁয়াজ পচে যাবে, ভিক্ষা করতে হবে পরে। যে দোকানদার বেয়াদবি করে, কাস্টমাররা সেই দোকানদারের কাছে যায় না, পাশের দোকান দেখে মাল কিনে। কথা বুঝতে পেরেছ? টাকা আমাদের পকেটের টাকা। আমরা দরকার হয় 1 টাকা বেশি দিয়ে আরেক দোকান থেকে কিনবো, যে দোকানদার ভালো ব্যবহার করবে। বিদেশে গিয়েছি বড় বড় সুপার মার্কেটে, অথেইম মার্কেট, ভারতীয়দের মার্কেটও আছে, লুলু মার্কেট, হাইপার পান্ডা, সে সমস্ত মার্কেটে গিয়েছি। তারা যে সমস্ত মার্কেটের কর্মকাণ্ডের সাথে যারা জড়িত, দেখো সম্মানের সাথে বলি, কর্মচারীও বলি না, কর্মকাণ্ডের সাথে যারা জড়িত, ইংলিশে কথা বলে, কত স্মার্ট তারা, স্যার স্যার বলে। তাদের মার্কেটে কেনাকাটা করতে গিয়েছি, তারা স্যার স্যার বলে। কত সুদর্শন তারা দেখতে, পুরুষরা কত সুদর্শন, নারীরা কত সুদর্শনী, তারা স্যার স্যার বলে। কথা বুঝতে পেরেছ? কেন? কারণ আমার মতো কাস্টমার তার দোকানে প্রয়োজন আছে, আমি তার দোকানে জিনিস কিনতে যাই, তার সুপার মার্কেটের ক্রেতা হচ্ছি আমি, কারণ আমার পকেটের টাকাটা সেখানে ব্যবহার করা হবে, খরচ করা হবে। ঠিক আছে? এই কারণে স্যার স্যার বলে। আর তোমরা আমাদের কাছে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ এগুলো বিক্রি করে তোমাদের পেট চলে। চাল বিক্রি না করলে তোমাদের কৃষকরা আত্মহত্যা করে। ময়ূক রঞ্জনের বাসার সামনে পেঁয়াজ ঢেলে দেয়, টমেটো ঢেলে দেয়, আর তোমরা সেই ভারতীয়রা আমাদের সাথে বেয়াদবি করো। বেয়াদবির সীমা লঙ্ঘন করবে না, এ কারণে তোমাদেরকে ওয়েটিংয়ে রেখেছি। তোমরা মানবতা বিবর্জিত একটা জাতি, তোমাদের লজ্জা শরম নাই। প্রতিবেশীর সাথে কি ধরনের আচরণ করতে হয়, সভ্য হতে হয়, ভদ্র নম্র হতে হয়, সেগুলো তোমরা জানো না। তোমরা ভারতীয়রা হচ্ছে এরকম। তোমরা এখন মুসলমানদের নাম নিয়ে আইডি খুলে ওই বিভিন্ন পোস্টের মধ্যে কমেন্ট করো, বলতেছ তোমরা হিন্দুরা মুসলমানদের নামে জিমেল আইডি খুলে বিভিন্ন পোস্টের মধ্যে কমেন্ট করো, আমরা দেখি, ইংলিশে, হিন্দিতে, বাংলাতে কমেন্ট করো যে আমরা বাংলাদেশের পক্ষে আছি। একজন ভারতীয় মুসলমান কখনো বাংলাদেশে আসেনি। আর বাংলাদেশ থেকে চুরি করে সমস্ত এই সংখ্যালঘুরা ভারতে চলে যায়। এই যে সংখ্যালঘু হাসিনা, সে তো 1975 সালের পরে আমার মনে হয় সে হিন্দু ধর্ম গ্রহণ করেছে। বাংলাদেশের সমস্ত সম্পদ সে স্বর্ণে রূপান্তরিত করে ভারতে গচ্ছিত রেখেছে। ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের সম্পত্তি বাংলাদেশের সে ভারতে নিয়ে গচ্ছিত রেখেছে। তোমরা চোরকে, একজন খুনিকে, একজন গণহত্যাকারীকে তোমরা আশ্রয় দাও, আর বাংলাদেশের মানুষের সাথে তামাশা করো।
সেখানে বসে বসে মিডিয়াতে তোমাদের নগ্ন নৃত্য করছো। এ সমস্ত অসভ্যতা অভদ্রতা তোমরা ছেড়ে দাও, ভালো হয়ে যাও। ভালো হইতে পয়সা লাগে না। গোবর দিয়ে যে রুটি খাও, রুটির টাকা কোত্থেকে আসে? আমাদের দেশে গম রপ্তানি করে, হ্যাঁ, চাল রপ্তানি করে। 180 টাকা লিটার গোমূত্র তোমরা ক্রয় করো, সে টাকা কোত্থেকে আসে? বাংলাদেশের মানুষের কাছে 300 টাকা পেঁয়াজ বিক্রি করে, 280 টাকা কেজি রসুন বিক্রি করে, আলু বিক্রি করেছে 80 টাকা কেজি, অথচ তোমাদের দেশে 1 রুপি হচ্ছে আলুর কেজি, আমের কেজি হচ্ছে 3 রুপি। ভিখারিদের এত বড় বড় কথা চলে না, ঠিক আছে? তোমরা যে ভিখারির একটা জাত, বলতে চাই না, তোমাদেরকে একটু ভালোবাসি, কথা বুঝতে পেরেছ? তোমরা আমাদেরকে আঘাত দিয়েছ। আমাদের ছাত্র জনতাকে তোমরা যেই অকথ্য ভাষায় গালাগাল করেছ, তারপরে যে ওসমান হাদির মতো একজন বাংলাদেশপন্থীকে তোমরা, তোমাদের এই যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এই জাঙ্গিয়া ভারতীয় গোয়েন্দা বাহিনী দিয়ে হত্যা করে আমাদের দেশের মানুষকে তোমরা হত্যা করে নির্বিঘ্নে ভারতে পালিয়ে গেছ। এ কারণে তোমাদেরকে ওয়েটিংয়ে রাখা হয়েছে। তোমরা এখনও সঠিক পথে চলে আসো। ওই রাষ্ট্রদূতকে মন্ত্রী ফন্ত্রী এগুলো বলে কোনো লাভ নেই। তোমাদের মন্ত্রী তোমাদের দেশে থাকবে, তোমাদের মন্ত্রীকে এখানে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব আমাদের না। তোমরা এখানে পাঠাবে কর্মকর্তা। ঠিক বিশ্বের যে সমস্ত দেশে তাদের কার্যক্রম চলে ভদ্রভাবে, কোনো গোয়েন্দাগিরি করবে না। তোমাদের মন্ত্রী রাষ্ট্রদূত মন্ত্রী হয়ে গেছে, তো কি আমাদের মন্ত্রী সিরিয়াল দিয়ে বসে থাকবে তোমার মন্ত্রীর সাথে ধ্যান দরবার করার জন্য? আমরা ওই পাঠাবো, ওই যে আমাদের এয়ারপোর্টের যে ইমিগ্রেশন অফিসার আছে না, তাকে পাঠাবো এই দীনেশ ত্রিবেদীর সাথে মত বিনিময় করার জন্য। আর দীনেশ ত্রিবেদী যে বাংলাদেশে ঢুকে তার যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ, সে বলেছে একই আকাশ একই বাতাস। একই আকাশ একই বাতাস হলে যদি বন্ধুত্বের সম্পর্ক করতে হয় তাহলে কাঁটাতারের বেড়া কেন দিয়েছ? হ্যাঁ, নতুন নতুন টাকা হয়েছে না, এ কারণে কাঁটাতারের বেড়া দিয়েছ। টাকা কোত্থেকে এসেছে? প্রতিবেশী বন্ধু দেশ 4000 কিলোমিটার মধ্যে 3500 কিলোমিটার কাঁটাতারে বেড়া দিয়ে দিয়েছো, এটা বন্ধুত্বের পরিচয়? এটা তো এখন দেওনি। তোমাদের প্রিয় বন্ধু শেখ হাসিনা ক্ষমতা থাকতে 2010 সাল থেকে দিয়ে ফেলেছ। এখন যেটা কলকাতার সাথে রয়েছে সেটাও দিবে। তো কি হয়েছে? আমরা তোমাদের দেশে গিয়ে বসে থাকবো? তোমরা ওই এটাকে কি বলে, ওই ঘুরতে দেওয়ার বিষয় আর কি, ভিজিট ভিসা, সেটা চালু করেছ। হ্যাঁ, পর্যটন ভিসা। তো এগুলো বন্ধ করার কারণ কি? এখন হঠাৎ করে আমাদের মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমান সাহেব চীন সফরে এখন ভিজিট ভিসা চালু করেছ। আমরা কি তোমাদের ওই দেশে ভিজিট করতে যাব? আমাদের কক্সবাজার রয়েছে না? হ্যাঁ, আমাদের বান্দরবন খাগড়াছড়ি এগুলো রয়েছে না? আমাদের কি না আছে? বাংলাদেশের মানুষকে আহ্বান করব, ওইখানে গিয়ে টাকা খরচ করার দরকার নেই। আপনি ওই যে দীনেশ ত্রিবেদী তো বলেছে বাংলাদেশ ভারতের একই আকাশ একই বাতাস, তো ওইখানে গিয়ে বাতাস খেয়ে লাভ কি? ওইখানের আবহাওয়া আরও একটু সমস্যা, আবহাওয়া গুমট হয়ে থাকে, গম্ভীর হয়ে থাকে। ওরা খায় গোবর, গোবর খেয়ে ঢেকুর দেয়, ঠিক আছে? পচা জিনিস খেয়ে ঢেকুর দেয়। ওদের বায়ুমণ্ডলে হচ্ছে সমস্ত গোবরের অ্যামোনিয়া গ্যাস। গরু গোবর ত্যাগ করে, ওরা গোবর খায় রুটি দিয়ে। অ্যামোনিয়া গ্যাসে ভরা ওদের জলবায়ুতে, বায়ুমণ্ডলে। ওই দেশে যাবেন না।
আমার সমস্যা হয়েছে চিকিৎসা করাতে, ডাক্তার বলেছে ভারত যেতে, আমার চিকিৎসার দরকার নেই, ভারতে যাব না, প্রয়োজন নেই, আল্লাহ ভালো করবে। ভারতে চিকিৎসা করতে যায়, এরা দেশপ্রেমহীন। যারা ভারতে চিকিৎসা করতে যায়, যারা ভারতে ঘুরতে যায়, এদের সবার কিন্তু তথ্য রেখে দিতে হবে এবং বছর বছর জানাতে হবে যে কারা কারা ভারতে যাচ্ছে, কোন ধর্মের মানুষ ভারতে যাচ্ছে, এটা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিতে হবে। ভারতীয়রা আমাদেরকে ভালোবাসে না, আমরা মুসলমান হওয়ার কারণে। নিজের দেশের মুসলমানদেরকে তারা কিভাবে নৃশংসভাবে গোমাংস খাওয়ার অপরাধে তারা পিটিয়ে হত্যা করে, তারা আমাদের দেশের মুসলমানকে কিভাবে ভালোবাসবে? তারা তাদের এজেন্ট শেখ হাসিনাকে ছাড়া আর কাউকে ভালোবাসে না। তারা হাজার হাজার মুসলমানকে এ বর্ডারে এনে পশুর মতো দাঁড় করিয়ে রেখেছে, কিন্তু বিশ্বের সবচেয়ে বড় শীর্ষ সন্ত্রাসী শেখ হাসিনা এবং তার জাঙ্গিয়া গ্রুপকে তারা লালন পালন করছে। তারা বাংলাদেশের বিরুদ্ধে এক অন্তর্ঘাত তৈরি করার চেষ্টা করছে। এদেরকে ট্রেনিং দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে একটা অন্তর্ঘাত বা বাংলাদেশে একটা গৃহযুদ্ধ বাজানোর পায়তারা করছে, বিভিন্ন রকম প্রচেষ্টা চালাচ্ছে। যেই শেখ হাসিনা বাংলাদেশে গণহত্যা করে গিয়েছে, এ ভারতের এই কলকাতার মুখ্যমন্ত্রী এই যে সুগন্ধু অধিকারী, এ বদমাইশ বলে সে নাকি শেখ হাসিনাকে এয়ারপোর্টে সম্মানের সাথে প্রধানমন্ত্রী হিসেবে নিয়ে আসবে। যে শেখ হাসিনা এই দেশের মানুষকে গুম করে ভারতের হাতে তুলে দিয়েছে। ভারত আর শেখ হাসিনা যৌথভাবে এই দেশে গুম, খুনু, হত্যা এই সমস্ত কাজ করেছে ভারতের ছত্রছায়া। ভারতীয়দেরকে ভালো হয়ে যেতে হবে, সভ্য হয়ে যেতে হবে, না হলে সম্পর্ক হবে না। সম্পর্ক হবে বন্ধুত্বের, সৌজন্যের। ভারতীয়দের কাছে সৌজন্যতা বোধ নেই। মুসলমানদেরকে এত ঘৃণা কেন? গোমাংস খায় বলে। আমাদের দেশের মানুষ প্রতি বছর 1 কেজি গরু মাংস খায় একজন মানুষ। ব্রাজিলের মানুষ প্রতি বছর একজন মানুষ 120 কেজি গরুর মাংস খায়। কই তাদের সাথে তো তোমাদের কোনো লড়াই হয় না, কখনো তাদেরকে তো কটূক্তি করে না। তারা প্রতি বছর বিশ্বে 1,20,00,000 মেট্রিক টন এই গরুর মাংস রপ্তানি করে। ব্রাজিল বিশ্বের প্রায় 20% গরুর মাংস তারাই যোগান দেয়। সেখানে গরুর মাংস হচ্ছে $1, $2। ঠিক আছে, তাদেরকে কটূক্তি করো না। আমরা গরুর মাংস খেতে পাই, 1000 টাকা গরুর মাংসের কেজি শেখ হাসিনা বানিয়ে দিয়ে গেছে। আমাদের স্বর্গীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সময় গরুর মাংসের কেজি ছিল 120 টাকা, শেখ হাসিনা সেটাকে 1000 টাকা বানিয়ে রেখে গেছে, কারণ সে বাংলাদেশের সমস্ত টাকা ভারতে পাচার করে দিয়েছে। মূল্যস্ফীতি হতে হতে বাংলাদেশের মানুষ শেষ। বাংলাদেশের মানুষ গরু মাংস কোত্থেকে খাবে? যে $62 পাওয়া যেত আমাদের স্বর্গীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সময় এই 2006 সালে, এখন 130 টাকা দিয়ে $1 কিনতে হচ্ছে। তোমরা ভারতীয়রা আমাদের কষ্টার্জিত সমস্ত চুরি হওয়া টাকা তোমরা তোমাদের ব্যাংকে গচ্ছিত রেখেছ শেখ হাসিনার নামে। এ কারণে শেখ হাসিনাকে তোমাদেরকে অনেক ভালো লাগে, অনেক ভালোবাসে না? চোরের উপর বাটপার, ভালো হয়ে যাও, ঠিক আছে? না হলে কিন্তু বাংলাদেশের মানুষ বুঝো তো যে টেন্সি কিনতে আসে, তোমাদের ওইখানে গিয়ে একেবারে হাওয়া খেয়ে আসবে, ঠিক আছে? হাওয়া খাইবে, তোমাদের বায়ুমণ্ডলে নামবে না, নিচে না, উপরে উপরে। তোমাদের বায়ুমণ্ডলে তোমরা যেখানে নিচে বায়ুমণ্ডলে ওটা তো নষ্ট করে ফেলেছ। রাস্তাঘাটে যেখানে সেখানে গরু ঘুরে বেড়ায়, গরুর গোবর দেখা যাচ্ছে। গোবর দিয়ে রুটি খাও আর ঢেকুর দাও, ঢেকুর দিলে ওই তো গরুর গোবরের অ্যামোনিয়া গ্যাস বাইর হবে, কার্বন ডাইঅক্সাইড। পুরো বায়ুমণ্ডলে গোবরের গন্ধ ছাড়া আর কোনো কিছু পাওয়া যায় না। আর তোমরা বলো যে তোমরা সভ্য জাতি। ভালো হয়ে যাও, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। পরে অন্য বিষয়ে আলোচনা হবে।